হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা শুরু করলাম বর্ষাকালের এক স্যাঁতস্যাঁতে রূপ দিয়েই। আমেরিকাতে এখন সময়টা সকাল 7:30। আজ অনেক সকাল সকালে ঘুম ভেঙে গেল। যদিও বা এই ব্যাপারটা আমার জীবনে লিপিয়ারের মতন খুব কমই আসে, তবু আজ যখন সকালে ঘুম ভাঙলো তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সাথে সাথে বাইরে চলে আসলাম। 2 থেকে 3 দিন টানা বৃষ্টি হচ্ছে আমেরিকায়। সকাল বিকেল রাত কখনোই তা থামছে না। কাল সারা রাতও খুব বৃষ্টি হয়েছে। এখানকার ঘরগুলো যেহেতু কাঠের হয় তাই বৃষ্টির একটা হালকা আওয়াজ ভেতরে আসে। যদিও বা সাউন্ডপ্রুফ ঘর বলে সেই যে ঝমঝমি আওয়াজটা আমরা কখনোই এই দেশে আসার পর থেকে পাইনি। হালকা বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, যেটাকে আমরা পুষ্প বৃষ্টি বলি। আগামী 1-1.5 ঘন্টা অনলাইনে দেখাচ্ছে কোনো বৃষ্টি নেই, তারপরেই আবারও বৃষ্টি নামবে। তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। যদিও বা ভেজার ইচ্ছে আমার অনেক বেশি, আমি তো চাই আর একটু জোরে বৃষ্টি হোক, তাহলে একেবারে ভিজে বাড়ি যাব। এই দেখো, বৃষ্টির জন্য মাঠে এরকম মাশরুম হয়েছে। একেবারে ধপধপে সাদা রঙের মাশরুম। ভোরবেলা প্রকৃতির একটা সুন্দর রূপ দেখা যায়। চারিদিকটা অনেক বেশি নিস্তব্ধ থাকে আর অনেক বেশি সুন্দর লাগে। আর এইদিকে তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। সাথে এই ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। অনলাইনে দেখাচ্ছে এই বৃষ্টি আগামী 2 দিন চলবে, তারপরে আবার 3-4 দিন মতন বৃষ্টি নেই, তারপরে আবার দেখাচ্ছে 2-3 দিন টানা বৃষ্টি। তবে আবহাওয়ার তো পরিবর্তন হতেই থাকে, দেখা যাক কি হয়। তবে আজ তো কোনো রকমভাবেই সূর্য ওঠার কোনো নাম দেখতে পাচ্ছি না। আকাশ একেবারে মুখ ভার করে রেখেছে। আমাদের অ্যাপার্টমেন্টের পাশে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড় থেকেই জলটা আসে। বৃষ্টি হলেই এটা দেখা যায়। আসলে আমরা যে এরিয়াটায় থাকি না, পুরোটাই পাহাড়। যখন গাড়িতে যাতায়াত করি তখন অতটা বোঝা যায় না ঠিকই, তবে হাঁটাহাঁটি করলে তা ভালোভাবে বোঝা যায়। পাহাড়ে হেঁটে ওপরের দিকটা উঠতে তো বেশ কষ্টই হয়, সেই কারণে তখন ভালো করে বুঝি যে আমরা কত উঁচুতে থাকি। বৃষ্টি হলেই প্রকৃতিটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। চারিদিকটা মনে হয় একটা সবুজের আস্তরণ পড়ে যায়। এই দিকে এত গাছপালা, এই বৃষ্টি হলে গাছপালাগুলো আরও বেশি করে ফুলে ফেঁপে ওঠে। গাছ তো তুমি এখানে কাটতেই পারবে না, তা তো একেবারে নিষিদ্ধ। গাছ বলছি কেন, একটা সামান্য ফুলও তুমি ছিঁড়তে পারবে না। আর এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুল। কিন্তু যেহেতু 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই সুইমিং পুলের পুরো এরিয়াটা লক করে রেখেছে। বৃষ্টির সময় তা খুলবে না। এখন তো এখানে গরমকাল চলছে, তাই জন্য এই সুইমিং পুলটার সামনে আসলেই প্রচুর লোকজন দেখা যায়। চারিদিকে লোকজন বসে থাকে। আমি তো আবার এমনও দেখেছি জানো তো, বিকেলবেলা 5টা-6টা করে তো এখানকার মানুষ রাতের ডিনারটা করে ফেলে। অনেকে আবার আছে খাবার নিয়ে প্যাকেট করে এই সুইমিং পুলের পাশে এসে বসে খাওয়া দাওয়া করেন, তারপর একটু স্নানও করেন, তারপরে বাড়ি যান। এখানে তো সন্ধ্যেটাই হয় সেই 8:30-9টার সময়, তাই জন্য খাওয়া দাওয়া সেরে স্নান টান করে সেই 8টা নাগাদ বাড়ি যান। এই গাছের পাতাগুলো প্রথমে দেখে ভেবেছিলাম মনে হয় কাঁঠাল গাছ, তারপর কাছে এসে দেখলাম যে না, ফুলও আছে আর কী ধরনের একটা ফলও রয়েছে। কী ফল কে জানে, আমি তো কোনোদিন দেখিনি। ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম না একটা ছোট্ট নালা, যেখান থেকে পাহাড়ের জলটা বয়ে আসছে। এই আরেকটা জায়গা রয়েছে, এইখান থেকেও পাহাড়ের জল বয়ে আসছে। তোমাদের বলছিলাম না যে আমরা তো থাকিই পাহাড়ে, 4-5টা পাহাড়, তাই বৃষ্টি হলেই নানান দিক থেকে এরকম পাহাড়ের জলগুলো বয়ে আসে। এই হলো আরেকটি সুইমিং পুল, তবে এই পুলটা আমাদের অ্যাপার্টমেন্টের নয়, এটা ঠিক আমাদের পাশের অ্যাপার্টমেন্টের।
এখানকার সব অ্যাপার্টমেন্টেরই কম বেশি নিজস্ব একটা করে জিম আর একটা সুইমিং পুল রয়েছে। তবে সেখানে ঢোকার জন্য তোমাকে একটা এন্ট্রি কি নিতে হবে, সেটা তোমার কাছে থাকলে তবেই তুমি ঢুকতে পারবে। তবে পুলের এন্ট্রি কি আলাদা, আবার জিমের এন্ট্রি কি আলাদা। তুমি জিমেরটা পুলে ইউজ করতে পারবে না, তেমনটাই পুলেরটাও জিমে ইউজ করতে পারবে না। এই যে গাছগুলো দেখছো, 2 দিন বাদেই তার লাল, হলুদ বা কোনোটা কমলা রঙের হয়ে যাবে। তখন এই জায়গাটা দেখলে মনে হয় প্রকৃতি একটা রঙিন ছাতা ধরে রেখেছে মাথার ওপর। এই বর্ষাকালটা আসলে নানান রকমের খাবারের বাহার মাথায় ঘুরতে থাকে। কখনো মনে হয় খিচুড়ি খাই, তো কখনো মনে হয় ইলিশ মাছ ভাজা খাই, তো আবার কখনো আমার মনে হয় একেবারে ঝাল ঝাল করে মাংস কষা খাই। যাই বলো, এই বর্ষাকালে কিন্তু খাবার প্রেমী মানুষদের কাজটাও প্রচুর বেড়ে যায়। এই যেমন এখন থাকতেই ভাবছি দুপুরবেলা খাবারে কি বানাবো। এখনও সকালের খাবারই খেতে পারলাম না, তার আগে এই চিন্তা ভাবনা করছি যে হয় খিচুড়ি বানাবো, না হলে একটু কষা মাংস, তার সাথে গরম গরম ভাত করব। ঘরে এসে আমার ঘরের ছোট্ট সদস্যগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছে। উনি খাক, তোমাদেরকে একটা গল্প বলি। আমি 2 দিন আগে একটা বার্ড ফিডার এনে ওপরটা টাঙিয়ে দিয়েছিলাম। তা দেখি তারা কিছুতেই খাবার খুঁজে পাচ্ছে না। ঠিক এই জায়গাটায় যেহেতু আমি খাবারটা দিই, এই জায়গাটায় এসে বসে বসে খাবার খুঁজছিল। তারপর থেকে ওই বার্ড ফিডারটা আমি যে কী করবো তাই চিন্তা করছি। 2 দিন ভাবছি ওটাতেই খাবার দেবো, একটু খুঁজুক, তারপরে হয়তো বুঝতে পেরে যাবে। এর মাঝে আমার জন্য একটু চা বানালাম। এই বৃষ্টির দিনে সকালবেলা একটু চা না খেলে ভাল লাগে? আদা দিয়ে গরম গরম চা। আর এই দেখো, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। যতক্ষণ আমি নিচে হাঁটাহাঁটি করলাম ততক্ষণ একবারও এত জোরে বৃষ্টি হয়নি। আর এখন দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। কত করে চাইছিলাম একটু জোরে বৃষ্টি হোক, তাতে আমারও একটু ভেজা হতো। কপাল খারাপ থাকলে আর কি করা যায়। আমি বরঞ্চ চাটা আগে খেয়ে নিই, তারপরে হাতে অনেক কাজ আছে। আমার গ্যাসটার অবস্থা দেখো। কাল রাতে গ্যাসের এই অবস্থা দেখে আমার আর ইচ্ছে করলো না যে আমি একটু পরিষ্কার করি। জানি আমার এটা সময় সাপেক্ষ কাজ। কাল একদমই ইচ্ছে করছিল না, তাই জন্য আজ সকাল সকাল আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। এই ফয়েল পেপারটা তো আমি মাঝে পাততাম না, কারণ ফয়েল পেপার পাতাতে অনেক রকম সমস্যা হচ্ছিল। একটা ইঁদুর আসছিল পাশের রুম থেকে, তার সাথে গ্যাসটাও রোজ পরিষ্কার করা হচ্ছিল না। আমার এই সাদা ওভেনটা ঘষে ঘষে পরিষ্কার করার কষ্ট দেখে এক দিদি আমাকে কমেন্ট করে বলল যে তুমি এই ফয়েলটাই পাতো, তাতে অনেকটাই সুবিধা হবে। তারপর থেকে আবারও শুরু করলাম এই ফয়েল পেপারটা পাতা। যদিও বা আমি প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার সময় ডিসইনফেক্টেড যে ওয়াইপসগুলো থাকে সেটা দিয়ে একবার আমি পরিষ্কার করে দিই। তবে গতকাল আর করিনি। গতকাল আমার ঘরে একটু বেশি রান্নাবান্না হয়েছিল, তার সাথে ওরকমভাবে চাও পড়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে কাল মনে হলো যে না, এটা আর আজকে পরিষ্কার করে লাভ নেই, কাল একেবারে উঠিয়ে গোটা গ্যাসটাই পরিষ্কার করব। তাই আর কাল করিনি। আর আমি এই গ্যাসের ঝিঁকগুলো প্রত্যেক দিন রাতে যখন আমি ডিশওয়াশার চালাই তখন ডিশওয়াশারে ভেতরে দিয়ে দিই। তবে সপ্তাহে 1 থেকে 2 বার আমি এরকম হাত দিয়েই পরিষ্কার করি, তাহলে একটা তেলচিটে ভাব থাকে সেটা উঠে যায়। আর ডিশওয়াশারে তো হাতে ঘষে যেরকমভাবে আমরা পরিষ্কার করি সেরকম পরিষ্কার হয় না, সেই জন্য আমি সব জিনিসই একবার করে এরকম হাতে ঘষে দিই। আর মাছ মাংস রান্না করার কড়াই আমি ডিশওয়াশারে দিই না, আমি হাতেই পরিষ্কার করি। আমাদের ইন্ডিয়ান খাবার দাবার তো একটু তেল তেলে হয়, তাই জন্য ওই বাসনপত্রগুলো ডিশওয়াশারে ভালোভাবে পরিষ্কার হয় না, তাই আমি হাতেই মেজে দিই। তবে যেদিনকে হালকা খাবার হয়, যেমন ধরো ডাল হলো বা অন্য কিছু হালকা ভাজাভুজি হলো, সেই দিন আমি একটা ঘষা দিয়ে ডিশওয়াশারেই ঢুকিয়ে দিই। যাক, একটা বড় কাজ হয়ে গেল। বেসিনটাকে হালকা একটু মুছে রেখে দিলাম, পরে পুরো গ্যাসটা পরিষ্কার হয়ে যাওয়ার পর একেবারে বেসিনটা পরিষ্কার করে নেব। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি যে রান্নাবান্না করি এই গ্যাসের বিলটা আমি কি করে পেমেন্ট করি। আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম, তাও তোমাদের বলে দিই, এই গ্যাসের জন্য আমাকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না। গ্যাসটা যেটা আমার ইউজ হয় সেটা আমার ঘরের যে ভাড়াটা তার সাথে ইনক্লুডেড। কিন্তু আমেরিকার অনেক এরকম জায়গা আছে যেখানে এই গ্যাসের ভাড়াটা আলাদা হয়। অনেক জায়গা কি বলছি, আমার পাশের অ্যাপার্টমেন্টেই হয়, গ্যাসের ভাড়া জলের ভাড়া আলাদা।
তবে আমার এই অ্যাপার্টমেন্টে গ্যাসের ভাড়া কি জলের ভাড়া কোনোটাই আলাদা নয়, সবটাই আমাদের ঘরের ভাড়ার সাথে ইনক্লুডেড। হিসেব মতন বলতে পারো আমি যত খুশি গ্যাসে রান্না করতে পারি, যত খুশি জলের ব্যবহার করতে পারি, তবুও আমরা সবাই একটু মেপে চুপেই করি। যেমনটা মাকে আমি ছোটোবেলা থেকেই দেখতাম, ভাত খানিকটা হয়ে যাওয়ার পর মা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিত, তাতেও ভাতটা হয়ে যেত। আমিও কিন্তু সেটাই করি, তাতে গ্যাসেরও অপচয় কম হতো। তারপরে লুচি, লাস্টের 4-5টা লুচি ভাজার সময় গ্যাসটা বন্ধ করে দিই, ওই 4-5টা লুচি ওই গরম তেলেই ভাজা হয়ে যায়। তো এইগুলোই ছোটো থেকে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, সেইগুলো এখনও করি। কোথাও না কোথাও ভুলে যাই যে আমার গ্যাসের ভাড়া লাগে না। ভুলে যাওয়া বলাটা ভুল, হয়তো এটাই আমার অভ্যেস, সেজন্য ওটাই মেনটেন করি। তবে আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই যেমন রয়েছে, ওখানে আমাদেরই এক চেনা জানা থাকেন, ওনার কাছেই শোনা যে গ্যাসের জন্য বা জলের জন্য ওনাদেরকে আলাদা করে মাসিক একটা টাকা পেমেন্ট করতে হয়। তুমি যতটা যেরকম ইউজ করবে ততটা সেরকম তোমার টাকা আসবে। আর আমাদের এই গ্যাসের একটা যেটা অসুবিধে, সেটা হচ্ছে যদি তোমার কখনো কারেন্ট চলে যায় তাহলে গ্যাসটা জ্বলবে না। ইলেকট্রিসিটির মাধ্যমে ওই স্পার্কটা আসে গ্যাসের, সেটা বন্ধ হয়ে যায় সেই জন্য। তা আমার এই আমেরিকা আসার পর হাতে গুনে হয়তো 2 থেকে 3 দিনই কারেন্ট গিয়েছিল। একবার টর্নেডো এসেছিলো তখন, আর দুবার কোনো একটা সমস্যা হয়েছিল। তবে টর্নেডোর টাইমে একটু বেশি সময় বন্ধ ছিল, আর অন্যান্য সময়গুলোতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে এসেছিলো। এই গ্যাসের আরেকটা সমস্যা বলি, এই যে গ্যাসটা দেখছো, গ্যাসটাকে টানলে আবার সামনে আনা যায়, পেছনটা ফাঁকা থাকে। আর পেছনটায় একটা সেকশন থাকে যেখানে পাশের অ্যাপার্টমেন্টের সাথে একটা কানেকশন থাকে। তো সেই জায়গা থেকেই আসে আমার ঘরে একটা ইঁদুর। ওই একটি ইঁদুর রয়েছে যেটা সারা দিন ওই ঘরটায় থাকে, রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন একদম মহাল তবিয়ায় এসে আমার গোটা অ্যাপার্টমেন্ট জুড়ে ঘুরে বেড়ায়। প্রথম আমি বুঝতে পারতাম না যে সে কোথা থেকে ঢুকছে, কারণ কোনো রকমভাবে কোনো ফাঁক ফোকর আমি দেখতে পাচ্ছি না অ্যাপার্টমেন্টে। তারপর একদিনকে যখন পেস্ট কন্ট্রোলের জন্য আমার ঘরে লোক আসলো, উনি তখন দেখলাম এই গ্যাসটাকে টেনে সরিয়ে পেছনটায় কী সব করছে। তখন আমি দেখলাম যে একটা ফাঁকা অংশ রয়েছে, যেটা এই রুমের সাথে ওই রুমের একটা সংযোগস্থল বলা চলে। সেই জায়গা থেকেই উনি আসেন। সেই দিনই আমি ওটা ডিসকভার করতে পেরেছি। মারাত্মক বড় একটা কাজ হয়ে গেল। এবার আমি সকালে খাবারটা বানাবো, আর সাথে ভ্লগটাও এখানেই আজ শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।